আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পর্ব 2 নিয়েছি। গত ক্লাসে আমরা সক্রিয় সমীকরণ এবং সক্রিয় সমীকরণের ক্ষেত্রে বক্রতা এবং বক্রতা ব্যাসার্ধ নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা কার্তেশীয় সমীকরণ নিয়ে আলোচনা করব। আরেকটা জিনিস, গত ক্লাসে আমি কার্তেশীয় সমীকরণের যে প্রকারটা কি প্রকার দেখাইছিলাম, ব্যক্ত সমীকরণ আর একটা অব্যক্ত সমীকরণ। এটা হলো ব্যক্ত একটা, আরেকটা কি অব্যক্ত একটা। তাহলে ব্যক্ত সমীকরণ ছিল f of x is equal to 0 অথবা y is equal to f of x ছিল, আর অব্যক্তর ক্ষেত্রে ছিল f of x, y is equal to 0, মানে এরকম একটা সমীকরণ ছিল। তো এই দুই সমীকরণের ক্ষেত্রেই বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ আছে, কিন্তু আজকের ক্লাসটা খুবই বড় হবে, এর জন্য আমি অব্যক্ত সমীকরণ নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র ব্যক্ত সমীকরণ নিয়ে আজকে আলোচনা করব। অব্যক্ত নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। কথা কি বুঝছো? তাহলে আমি প্রথমে এই যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার যে একটা থিওরি আছে, এই থিওরি দিয়ে আমি শুরু করব, তারপর আমি ম্যাথ প্রবলেম সলভ করে দেব। ভাইয়া থিওরিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসে। তো প্রথমে একটা অঙ্ক, মানে কি বলে, একটা চিত্র দেখো, যে এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ এবং ওয়াই অক্ষতে আমি একটা বৃত্তচাপ চাপ নিয়েছি y is equal to f of x ফাংশনের, এবং সেটা একটা বিন্দু আছে p of x y, এখানে স্পর্শক অঙ্কন করা হয়েছে। দেখো এই স্পর্শকটা সাই কোণ উৎপন্ন করছে কার সাথে? x অক্ষের ধনাত্মক দিকের সাথে। আর এই যে মাঝখানে একটা সেন্টার পয়েন্ট আছে, সেন্টার অর্থাৎ কেন্দ্র থেকে এই বক্রতার পরিধি পর্যন্ত যে দূরত্বটা, সেটাকে আমরা কি বলবো? রো বলবো, বা ব্যাসার্ধ, বা বক্রতার ব্যাসার্ধ। তো এই বক্রতার ব্যাসার্ধকে আমরা নির্ণয় করব কার সাপেক্ষে? কার্তেশীয় সমীকরণ y is equal to f of x, এবং এর সাপেক্ষে আমি নির্ণয় করব। তো এখন কথা হলো, আমি প্রথমে শুরু করে দেই প্রমাণটা। আচ্ছা, একটা হেডলাইন দেই, ঠিক আছে, যে ব্যক্ত সমীকরণে ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়। বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, বুঝতে পারছো? শুরু করি। প্রমাণ দেখো, আমি কি করব, এই যে ধরে নিব যে মনে করি y is equal to f of x একটা কি ব্যক্ত সমীকরণ, ঠিক আছে, যার কি p of xy বিন্দুতে একটি স্পর্শক কি করছে ভাইয়া? x অক্ষের ধনাত্মক দিকের সাথে ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওকে, যদি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে এই রেখাটার কি একটা ভাইয়া ঢাল আছে না? তাহলে অতএব আমি কি লিখতে পারবো? ঢাল ইজ ইকুয়াল টু কত ডিগ্রি? tan 60। আমরা তো সবাই জানি যে ট্যানজেন্টের মানে মানটাকে আমরা ঢাল বলে থাকি। ওকে,
তাহলে ঢাল ইজ ইকুয়াল টু আরেকটা কি লেখা যায়, dy dx ইজ ইকুয়াল টু tan psi। এটাকে আমি 1 নাম্বার দিলাম। এটা কি বুঝতে পারছো? বুঝো নাই? বুঝতে পারছো। তাহলে এই 1 নং সমীকরণ যেটা আমি পাইলাম, এই 1 নংকে আমি কি করব, 1 নংকে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। অনেকে বললো ভাইয়া x এর সাপেক্ষে আবার কেন করব? দেখো এই রেখাটার উপর কি আরেকটা রেখা লম্ব হয়েছে না, তাহলে এই রেখাটার আমি যে ঢালটা পাবো, এখানে যে ঢালের মানটা পাবো, এটার বিপরীত হবে না? এটা এই রেখার ঢালটা কি বিপরীত হবে না? তো যদি এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, মানে এই যে মানটা পাবো, যে ঢালটা পাবো, এই মানটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি এই বক্রতার ব্যাসার্ধ যে রেখাটা আছে, এই রেখাটার ঢাল পাবো। ওকে, মানে ঢাল পেলেই তো আমি এই বক্রতার ব্যাসার্ধটা নির্ণয় হয়ে যাবে। কথা কি বুঝছো? এজন্য আবার আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে করলে কি হবে? d স্কয়ার y d x স্কয়ার আসবে। এটা কি বুঝছো? একটা জিনিস দেখায় নাই যে d স্কয়ার y d x স্কয়ার, এটাকে আমি y2 বলতে পারি, dy dx কে আমি y1 বলতে পারি। মানে যত পাওয়ার বাড়বে এখানে y এর নিচে তত বাড়তে থাকবে। একবার অন্তরীকরণ মানে y1, দুইবার মানে y2, তিনবার মানে y3। তাহলে এটা কি বুঝছো? বুঝছো। তাহলে এটাকে আমি y1 বলতে পারি, তাহলে এটাকে আমি y2 বলতে পারি। তাহলে tan psi কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? sec স্কয়ার psi হয়। কথা কি বুঝছো? sec স্কয়ার psi। কিন্তু কথা হলো আমি তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, যেহেতু এটা তো x না, tan x এটা x না, তাহলে একে psi কে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে? x এর সাপেক্ষে। ওকে, এটা পাইছি। তাহলে ভাইয়া আমি যদি একটু সুন্দর করে লিখি, দেখো তাহলে এটাকে ছোট করে লিখলে y2 is equal to sec স্কয়ার psi ডিভাইডেড d psi ডিভাইডেড dx। এখন কথা হলো আমি তো dx কোথাও পড়ি নাই, এর আগের ক্লাসে সবাই আগের ক্লাসটা করে আসবে, নাহলে কিন্তু বুঝবা না কিছু। আমার একটাই কথা যে তোমরা ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী দেখো, না হলে বুঝতে পারবা না। আগের ক্লাসে আমি d psi এর সাথে একটা সম্পর্ক দেখাইছিলাম এরকম, যে d psi ডিভাইডেড ds ইজ ইকুয়াল টু, এটাকে বক্রতা বলা হয়। ওকে, এটাকে আমি কি বলতাম? বক্রতা বলতাম। এবং এর বিপরীতটা বক্রতার ব্যাসার্ধ। এটা স্বকীয় সমীকরণের ক্ষেত্রে যেহেতু এখানে d psi আছে, তার মানে অবশ্যই আমাকে ds লাগবে, কিন্তু এখানে আছে কি dx আছে, কিন্তু s নাই। তাহলে dx টাকে কাটাকাটি মানে এটাকে রাখতে হবে, কিন্তু ds নিয়ে আসতে হবে যেভাবেই হোক না কেন। আমি একটা বুদ্ধি করে কি করব দেখো, y2 is equal to sec স্কয়ার psi into d psi ডিভাইডেড ds নিয়ে আসবো, কিন্তু ds তো অতিরিক্ত নিয়ে আসলাম, তাহলে এটা কাটাকাটি করার জন্য উপরে একটা ds নেব, নিচে dx রেখে দেব। তাহলে আমি এটার মানটা বসাইতে পারতেছি, কিন্তু এটাতে পারতেছি না। এটাকে বসানোর জন্য আমি একটা কাজ করব, সেই কাজটাই এই যে একটা ক্ষুদ্র, আমরা এই যে পি পয়েন্ট আছে, পি পয়েন্টটা থেকে ক্ষুদ্র মানে খুবই ক্ষুদ্র শূন্যের কাছাকাছি একটা মানে দূরত্ব ধরে নেব, সেই দূরত্ব ধরে নিয়ে আমি কাজ করব। কেমন দেখো, মানে এরকম যদি হয়, আমি জিনিসটাকে জুম করলে একটু বড় করলাম, বড় করলে এরকম আসে। দেখো এটাকে আমি পি বলি, এটাকে আমি কিউ বলি। তাহলে ব্যাপারটা যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে এটা একটা সরল রেখার ন্যায় আচরণ করবে। সরল রেখার ন্যায় আচরণ করলে আমার ব্যাপারটা কি হবে? ব্যাপারটা এরকম একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়। মানে কি, এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা তো স্থানাঙ্ক কি x, y, মানে পির স্থানাঙ্ক x, y। তখন এই পয়েন্ট থেকে যদি ds পরিমাণ মানে খুবই ক্ষুদ্র পরিমাণ একটা দূরত্ব নেই, তাহলে আমার x অক্ষ বরাবর যে পরিবর্তনটা আসবে সেটা কি dx আসবে, y অক্ষ বরাবর পরিবর্তনটা কি আসবে dy আসবে। আসবে কি না? খুবই ক্ষুদ্র। তাহলে ds এর মানটা আমি এভাবে বের করতে পারি না। দেখো ds পিথাগোরাস উপপাদ্য অনুসারে পাই ds স্কয়ার ইজ ইকুয়াল টু
dx স্কয়ার প্লাস dy স্কয়ার, এভাবে পারি না ভাইয়া? তাহলে এখান থেকে আমার তো দরকারটা কি, আমার ds বাই dx দরকার। তাহলে আমি dx স্কয়ার দ্বারা উভয় পক্ষে যদি আমি ভাগ করে দেই, দেখো কত সুন্দর একটা ফর্মুলা আসতেছে, ds বাই dx লিখে স্কয়ার হোল স্কয়ার করা যায়, এটা একটা কাটাকাটি যায়, থাকবে কি 1 প্লাস dy বাই dx থেকে লিখে স্কয়ার করা যায়। কত সুন্দর একটা ফর্মুলা আছে দেখো, আমরা কি বুঝতে পারছি? তাহলে এই যে আমার তো স্কয়ারটা দরকার নাই, তার মানে কি আজ দরকার কার, ds বাই dx ইজ ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস dy dx, এটা লেখা যায়। দেখো কথা কি বুঝছো, দেখা যায়? হ্যাঁ দেখা যায়। দেখো এখন ভাইয়া dy বাই dx ইজ ইকুয়াল টু tan psi লেখা যায়। দেখো আমি dy বাই dx ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার psi, স্কয়ার কেন হলো, উপরে একটা স্কয়ার আছে, তাহলে 1 প্লাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 1 প্লাস tan স্কয়ার ইজ ইকুয়াল টু লেখা যায় sec স্কয়ার, তাহলে রুট ওভার sec স্কয়ার psi লেখা যায়। এই যে sec স্কয়ারের যে স্কয়ারটা আছে আর রুটটা কাটাকাটি যা থাকবে কি, আমি নিচে দেখা যাবে না, এই জন্য আমি সাইডে লিখি, অতএব দেখা যাবে এরকম, অতএব ds বাই dx ইজ ইকুয়াল টু sec psi দেখা যাবে, মানে এটা আসবে। তাহলে আমি ds বাই dx এর জায়গায় sec psi লিখে দেব। তাহলে এটা আমি সুন্দর করে মুছে দিব, আমার বোর্ডে জায়গা নাই, তোমরা খাতায় সুন্দর করে তুলবা। ওকে, তাহলে এটা আশা করি বুঝতে পারছো। তাহলে ভাইয়া এখন আমি এটা যদি বসাই দেই, দেখো বসাই দিলে আসতেছে আমার এরকম, যে sec psi তো ঠিকই থাকবে, sec স্কয়ার psi, তাহলে d psi বাই ds ইজ ইকুয়াল টু লেখা যায় কি কাপ্পা ইনটু ds বাই dx ইজ ইকুয়াল টু কি লেখা যাবে, ds বাই dx ইজ ইকুয়াল টু ds বাই dx ইজ ইকুয়াল টু বের করলাম কি sec psi লেখা যাবে। আমি এখানে কাপ্পাটা ব্যবহার না করে, যেহেতু বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতেছি, আমি 1 বাই রো ইউজ করি, এটাই সুবিধা হবে, কারণ কি কাপ্পার বিপরীতে 1 বাই রো। ওকে, তাহলে এটা পাইলাম, নিচে কত দূর দেখা যায়। আচ্ছা তারপর ভাইয়া দেখো y2 ইজ ইকুয়াল টু এটা পাইলাম, তাহলে আমি যদি একটু, আমার তো বের করতে হবে রো, তাহলে রোটাকে এইদিকে নিয়ে এসে y2 টাকে ওইদিকে পার করে দেই, তাহলে উপরে হচ্ছে আমার কি sec কিউব psi ডিভাইডেড y2, আমার এইদিকে লিখি। দেখো এখন আমি রোর মানটা নির্ণয় করব, রো ইজ ইকুয়াল টু sec কিউব, তাহলে sec কিউব তো মানে sec কিউবকে ভাঙাইতে আমার কষ্ট হবে, এজন্য আমি কি করব, একটা বুদ্ধি করব, তাহলে সেটা কি sec স্কয়ার psi করব, কিন্তু স্কয়ারটা কাটার জন্য আমি 3/2 নিব। দেখো এই স্কয়ার আর 2 কাটাতে থাকবে কি 3, তাহলে আমার উপরে 3 আছে, 3 থেকে গেল, আর নিচে কি আছে y2 রেখে দিলাম। ওকে, তাহলে sec স্কয়ার কে ভাঙাইলে কি হবে 1 প্লাস, আমার তো sec এর মানে এখানে তো sec এর কোনো ফর্মুলা নাই, আছে কি সে tan এর, তার মানে কি tan স্কয়ার psi পাওয়ার কত 3/2 ডিভাইডেড y2, তাহলে 1 প্লাস tan স্কয়ার, তাহলে tan ইজ ইকুয়াল টু কি লেখা যায় dy বাই dx, তাহলে dy বাই dx ইজ ইকুয়াল টু y1 লেখা যায়, মানে একবার অন্তরীকরণ। তাহলে আমি যদি সুন্দর করে লিখি, তাহলে 1 প্লাস y1 স্কয়ার, তারপর পাওয়ার আসবে কি 3/2 ডিভাইডেড y2, তাহলে অতএব আমি আমার ফিনিশিং ফর্মুলা মানে লাস্ট ফর্মুলা পেয়েছি। দেখো এরকম যে অতএব রো ইজ ইকুয়াল টু 1 প্লাস y1 মানে একবার অন্তরীকরণের উপর স্কয়ার, পুরাটার উপর 3/2 ডিভাইডেড y2, তাহলে এটা আমি পাইলাম কি বক্রতার ব্যাসার্ধ পাইছি। তাহলে বক্রতার ব্যাসার্ধ পেয়ে গেলে, আমি প্রথমে তো বললাম বক্রতার ব্যাসার্ধকে যদি আমি উল্টায় দেই, মানে y2 টাকে যদি উপরে দেই আর উপরেরটা যদি নিচে দেই, তাহলে আমি পাবো বক্রতা। তাহলে আমার ব্যক্ত সমীকরণের ক্ষেত্রে বক্রতা এবং বক্রতার ব্যাসার্ধ ক্লিয়ার, মানে এটা আমার থিওরি ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট থিওরি, তোমাদের পরীক্ষায় আসে। এখন এই বছর না আসলে পরের বছর আসবে, পরের বছর না হলে পরের বছর আসবে, মানে এইরকমই হয়। তাহলে ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। এখন আমি এই থিওরি রিলেটেড ম্যাথ প্রবলেম কিছু আমি বোর্ডে উঠাই নেব, নিয়ে প্রবলেমটা সলভ করাবো। ওকে, তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো।
আচ্ছা, আমি দেখো তিনটা ম্যাথ প্রবলেম নিয়েছি। এর 3, 5, 6 এগুলা ভাইয়া তোমাদের তিতাস বই আছে, তিতাস বইয়ের এইগুলো ম্যাথ মানে উদাহরণ নাম্বার গুলো, এগুলা 3 নাম্বার উদাহরণ, 5 নাম্বার উদাহরণ, 6 নাম্বার উদাহরণ। আমি প্রথমে 3 নাম্বার দিয়ে শুরু করব। দেখো সমাধান, 3 সমাধান। সমাধান দেখো তাহলে দেওয়া আছে, দেখো কত সহজ। দেওয়া আছে y is equal to e to the power minus x square, এটা দেওয়া আছে, এটাকে আমি 1 নাম্বার দিলাম। তাহলে আমাকে কি করতে হবে, আমার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। বক্রতার ব্যাসার্ধ নির্ণয় সূত্র কি, ρ is equal to 1 plus y1 square divided 3/2 divided y2। তাহলে আমার y1 মানে একবার ডিফারেন্সিয়েশনের মান বের করতে হবে, দুইবার বের করতে হবে। তাহলে আমি 1 নংকে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, ফাংশন কি x না, তাহলে 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। তাহলে অন্তরীকরণ করলে কি হবে, তাহলে y1 মানে একবার করলে y1, তাহলে এদিকে করলে কি হবে, e এর ফাংশনকে অন্তরীকরণ করলে ওটাই থাকে, তার মানে e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার। কিন্তু এটা তো শুধুমাত্র e না, মানে e টু দি পাওয়ার x না, তাহলে উপরে একটা ফাংশন আছে, তাহলে মাইনাস x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, মাইনাস 2x। কিন্তু এটা তো আবার x না, x স্কয়ার, তাহলে আমি x স্কয়ারকে করছি, কিন্তু কথা হলো আরেকবার করতে হবে কি, x কে করলে আসবে শুধুমাত্র 1। ওকে, তাহলে আমার আসতেছে কি, আমার আসতেছে মাইনাস 2x e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার। এটা আসতেছে কি আমার y1 এর মান, লাগবে কি আমার y2 ও লাগবে। তাহলে y2 টা যদি বের করি আমি, দেখো y2 বের করতে হবে। y2 বের করতে গেলে আমার একটু কাহিনী করতে হবে। দেখো মানে এই মাইনাস 2 টা তো আমার কি কনস্ট্যান্ট, কিন্তু x কি আমার একটা চলক, e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার একটা চলক, তার মানে এটা কি uv এর সূত্র ইউজ করতে হবে। uv এর সূত্র কি, মাইনাস 2 টাকে আমি স্থির রাখলাম, স্থির রাখছি, তাহলে u ডিফারেন্সিয়েট v, তার মানে কি x স্থির, ওকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে, উপরেরটা পাবো, কি পাবো, মাইনাস 2x e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার, এটা পাবো, তাই না, এটা পাবো, প্লাস এবার এই স্থির e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার স্থির, 2x কে করলে 1 হয়, তাহলে এটা আসে আমার। একটু যদি তুমি সিম্পলিফাই করো, তাহলে এই মাইনাস 2 দ্বারা তুমি যদি গুণ করো, তাহলে কত আসবে, দেখো এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, থাকবে কি আর 4x স্কয়ার, 4x স্কয়ার e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার। এই মাইনাস 2 দ্বারা গুণ করলে কি হবে, মাইনাস 2 e টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার, এটা আসে। ওকে, আচ্ছা, তাহলে y2 টা পাইলাম। এখন বলছে ভাইয়া 0,1 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে আমাকে y1 এবং y2 কে, যেহেতু এখানে x চলক আছে, তাহলে 0,1 বিন্দুতে টেস্ট মান বের করতে হবে। করার পর আমি কি করব, ওই মানটা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো এই মান দিয়ে। ওকে, তাহলে আমি এখন এভাবে লিখব, 0,1 বিন্দুতে y1 গুলা কি হবে, দেখো তুমি y1 এর ক্ষেত্রে মান বসাও, এখানে কি x এর মান 0, y এর মান 1, তাহলে যেহেতু x আছে শুধুমাত্র x এর মান বসাবো। তাহলে ভাইয়া তুমি যদি এখানে x এর মান তুমি যদি 0 বসাও, তাহলে কি পুরাটা 0 হবে না, তার মানে কি y এর মানটা 0, y1 এর মান। y2 তাহলে কি হবে, y2 দেখো এই যে এখানে x এর মান 0 বসালে পুরাটা 0, তাহলে এখানে যদি তুমি x এর মান 0 বসাও, তাহলে e টু দি পাওয়ার 0 মানে কি 1, তার মানে কি মাইনাস 2, তাহলে আমার মাইনাস 2 আসতেছে। ওকে, তাহলে ভাইয়া আমি y1 y2 পেয়ে গেছি, এখন আমি কি বের করব, বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে অতএব
বক্র তার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু 1 প্লাস y1 স্কোয়ার, তার পাওয়ার কত 3/2 ডিভাইডেড y2। তাহলে এখন আমি মানগুলো বসে দেই। দেখো তাহলে 1 প্লাস y1 এর মান কত 0, তাহলে 0 এর উপর স্কোয়ার করলে বড় 0, 3/2 ডিভাইডেড y2 কত, y2 হলো -2। তাহলে দেখো 1 প্লাস 1 এর পর যা থাক তাই হবে, তাহলে 1/-2। এটা ভাই আমার মানটা বের হলো, কিন্তু কথা হলো এটা তো আমার নির্ণয় বক্রতার ব্যাসার্ধ না, কারণ কি বক্রতার ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে এটা আমি একটু মুছে দেই। দেখো তাহলে এগুলাকে মুছে দিলাম। তাহলে আমার বক্রতার ব্যাসার্ধ হবে, তাহলে অতএব নির্ণয় বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু -হাফ। কেন মডুলাস করলাম, কারণ কি বক্রতার ব্যাসার্ধ দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তার মানে হাফ অ্যান্সার, উত্তর এটাই। তাহলে আশা করি আমরা 1 নাম্বার ম্যাথ প্রবলেম বুঝতে, মানে 3 নাম্বার যেটা সেটা বুঝতে পারছি। এবার আসি 5 নাম্বার। দেখো তাহলে এটা আমি মুছে দিলাম। 5 নাম্বারটা আমরা সেম ভাবে প্রবলেমগুলো সলভ করব, সেম একই, মানে আশা করা যায় তোমরা সবই পারবা। আমি একটা করে ম্যাথ প্রবলেম সলভ করলে বাকিগুলো তোমাদের করার কথা। তাহলে আমি 6 নাম্বারটা সমাধান করি। 5 নাম্বারটা সমাধান কি দেওয়া আছে, দেওয়া আছে কি দেওয়া আছে, y is equal to tan x কোন বিন্দুতে, x is equal to π/4 বিন্দুতে। তাহলে আমার তো y1 বের করতে হবে। তাহলে আমি কিছু লিখতেছি না, ডাইরেক্ট লিখতেছি যে y1 is equal to tan x কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x হয়, y2 কে করলে আচ্ছা y2, তাহলে y2 মানে y2 বের করতে গেলে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। y2 is equal to কি হবে, এটা আমি x মানে x টু দি পাওয়ার n এর মতো করে করব, তার মানে কি 2 সামনে আসবে, তাহলে 2 sec x, sec x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে sec x tan x, sec x tan x, তাহলে 2 sec স্কয়ার x tan x। কিন্তু কথা হলো x is equal to π/4 বিন্দুতে, তাহলে x is equal to π/4 বিন্দুতে কি y1 is equal to কি হবে, sec x এর মান যদি আমি π/4 বসাই, তাহলে cos π/4 এর মান কত 1/√2। কিন্তু উল্টে sec মানে উল্টে যাবে না, sec যদি হয় তাহলে কি হবে, তাহলে x is equal to π/4 বিন্দুতে sec x এর মান আসতেছে √2, তাহলে √2 এর উপর কি হবে আমার স্কয়ার হবে, √2 এর উপর স্কয়ার করলে আসে আমার 2। y2 এর মান বের করতে গেলে দেখো y2 এর মান যদি sec x এর মান কি কত বের হয়েছে 2 বের হয়েছে, তার মানে কি 2 into 2, tan x এর মান কত আসবে 1, মানে কি 45 ডিগ্রিতে tan এর মান আসে 1, তাহলে আমার মান আসতেছে কত 4। তাহলে ভাইয়া এখন আমি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে অতএব বক্র তার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার পাওয়ার 3/2 ডিভাইডেড y2। তাহলে 1 প্লাস y1 এর মান কত, y1 এর মান বের হয়েছে 2, তাহলে 2 এর পর স্কয়ার মানে কত 4, তাহলে 4 এর পর পাওয়ার কত 3/2, আর y2 এর মান বের হয়েছে 4। তাহলে 4 আর 1 কত 5, 5 এর উপর পাওয়ার কত 3/2 ডিভাইডেড 4। এখন ভাই আমি যদি এইরকমই রেখে দেই সমস্যা নাই, বা যদি আরেকটু কাটাকাটি করি তবুও সমস্যা নাই, আমি এইরকমই রেখে দিলাম, তোমরা চাইলে কাটাকাটি করতে পারো। তাহলে এটা আমার কি বের হলো, বক্রতার ব্যাসার্ধ বের হলো। এখন আমি কি করব, এটা একটু মুছে দিলাম, ঠিক আছে। অতএব নির্ণেয় বক্রতার
ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু মডুলাস দিব। কেন? কারণ যদি নেগেটিভ বের হয় তখন সেটাকে আমি পজিটিভ করে নেব। কেন? বক্রতার ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না। অতএব 5 টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড 4 বা এটাই কি আমার অ্যান্সার। ওকে, তাহলে আশা করি তোমরা এটা পারবা। তাহলে আমার 3ও শেষ হলো, 5ও শেষ হলো। এটাকে চাইলে তোমরা ভাঙাইতে পারো। ভাঙাইলে কি হবে? এটা ভাঙাইলে হবে 5√5, মানে দুইটা আসবে। এজন্য করলে করতে পারো, সমস্যা নাই। আর না করলে এরকম রেখে দিলেও হয়ে যাবে। ওকে, ঠিক আছে। এবার আসি 6 নাম্বার। 6 নাম্বার দেখো, y is equal to ln cos x এর বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে যে কোনো বিন্দুতে। ওকে, তাহলে 6 নাম্বার ম্যাথটা আমার কি নাম আছে? y is equal to ln cos x রেখার যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমি সমাধান শুরু করে দিলাম ভাইয়া। সমাধান, ঠিক আছে। দেওয়া আছে কি, দেওয়া আছে y is equal to ln cos x, এটা 1 নাম্বার সমীকরণ। আমার তো প্রথমে বের করতে হবে y1 তারপর y2। তাহলে আমি y1 বের করি। y1 is equal to ln cos x কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 1/cos x। যেহেতু এটাই কি আমার x না, তাহলে cos x কে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? মাইনাস sin x, তাই না? এখন ভাই এটাকে একটু একটু মানে ক্যালকুলেশন করলে কি হবে? sin x ডিভাইডেড cos x মাইনাস tan x লেখা যায়। তাহলে y1 এর মান আসছে কত? tan x। তাহলে tan x কে আমি কি করব? আরেকবার ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? y2 আসবে। তাহলে এড করব। তাহলে y2 ইজ ইকুয়াল টু কি হবে? মাইনাস tan x কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস তো থাকবেই। tan x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে কি? sec স্কয়ার x। ঠিক আছে, এটা আমার আসবে। তাহলে আমি এখন যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করব, যে কোনো বিন্দু বলছে। তাহলে আমার এখানে বিন্দুর মান বসার প্রয়োজন নাই। তাহলে আমি কি করব? আমি এখন মানগুলো বসাবো। রো ইজ ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার পাওয়ার কত? 3/2 ডিভাইডেড y2। তাহলে 1 প্লাস y1 স্কয়ার, 1 প্লাস y1 স্কয়ার মানে এটার মান কত? 1 প্লাস y1 এর মান কত? মাইনাস 10, তার মানে কি tan স্কয়ার। তাহলে tan স্কয়ার x পাওয়ার কত? 3/2 ডিভাইডেড y2 কত? মাইনাস sec স্কয়ার x। তাহলে 1 প্লাস tan স্কয়ার x মানে কি? sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x এর পাওয়ার কত? 3/2 ডিভাইডেড মাইনাস sec স্কয়ার x। এই sec স্কয়ার x, এই যে স্কয়ার এবং এই যে 2 কাটাকাটিতে থাকবে কত? sec কিউব x ডিভাইডেড sec স্কয়ার x। এখন sec স্কয়ার x আর কিউব কাটাকাটি থাকবে কত? এর নিচে মাইনাস আছে, মাইনাস। তাহলে মাইনাস sec x থাকবে। এই যে মাইনাস sec x থাকলো, এটা কিসের মান বের হলো? বক্রতার ব্যাসার্ধ বের হলো। কিন্তু কথা হলো মাইনাস আসছে। আমার কি মাইনাস দরকার আছে? বা মাইনাস কি আমার কাজে লাগবে? কেন লাগবে না? কারণ বক্রতার ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হয় না। অতএব আমি লিখতে পারবো নির্ণেয় বক্রতার ব্যাসার্ধ রো ইজ ইকুয়াল টু মডুলাস চিহ্ন দিব মাইনাস sec x বা sec x। এইটাই কি আমার নির্ণেয় মান, এটাই আমার অ্যান্সার। তাহলে আমার বক্রতার ব্যাসার্ধ সব সময় কি হবে? ধনাত্মক হবে। তাহলে আমরা 3, 5, 6 এটা তিতাস বইয়ের 3, 5 এবং 6 নাম্বার ম্যাথ, আমরা 3টা ম্যাথ প্রবলেম সলভ করলাম এবং একটা থিওরি দেখলাম। থিওরির সাপেক্ষে আমরা ম্যাথগুলো সলভ করেছি। আশা করা যায় তোমাদের এই থিওরিতে কোনো সমস্যা হবে না এবং ম্যাথগুলোতে কোনো সমস্যা হবে না। আমরা নেক্সট পার্টে আরো কয়েকটা ম্যাথ করাবো, তারপর আমরা অন্য টপিকে চলে যাব। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।